আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবরের ন্যায় বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি জিলানী হোসেন জয়। শুরুতেই জানিয়ে দাও ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ক্লাসটিতে যুক্ত হয়েছো। সবকিছু ঠিকঠাক আছে কিনা, ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং পিছনের স্লাইড স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু ঝটপট জানিয়ে দাও। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিগত বছরের কেমন প্রশ্ন এসেছিল এবং আমরা আজকে থেকে কিন্তু লেকচার 1-এর ধারাবাহিক যে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে তার আজকে শুরু হতে যাচ্ছে লেকচার 1। আমাদের অফলাইনে কিন্তু ইতোমধ্যে ক্লাসগুলো শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অফলাইনে ছিলে এবং যারা অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থী এবং যারা ভর্তি এখনো হওনি তাদের জন্য আকর্ষণীয় একটা ঘোষণা থাকছে, ক্লাসের মধ্যে শেষ পর্যন্ত থাকবা। জানিয়ে দেওয়া যে সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি আমার জায়গা থেকে ক্লাসটি শেয়ার করে দিচ্ছি। তাহলে দেখো, আমরা আজকে যেটা আলোচনা করব লেকচার 1, এখানে আছে বাংলা ভাষা, ধ্বনি ও বর্ণ প্রকরণ এবং যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করব। কি কি দেখো, বাংলা ভাষা, ধ্বনি ও বর্ণ প্রকরণ এবং হচ্ছে যুক্ত বর্ণ। শুরুতেই আমরা দুইটা ধাপে এই বাংলা ভাষার ইতিহাস আমরা আয়ত্ত করার চেষ্টা করব। একটা হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে আর একটা হচ্ছে ছন্দ সহকারে আমরা এটা শিখব। আজকে যারা অফলাইনে ক্লাস করেছিলে ফার্মগেটে এই ক্লাসটি কেমন লেগেছিল এবং হচ্ছে তোমরা কতটুকু উপকৃত হয়েছে অবশ্যই জানাবে। আর যারা এখনো ভর্তি হওনি ক্লাসে থাকো, সেরা কিছু পেতে যাচ্ছ। তাহলে দেখো, শুরুতেই এই যে বাংলা ভাষার ইতিহাস, এই সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে আমরা বিস্তারিত আজকে পড়ব। তাহলে বাংলা ভাষার ইতিহাসের ক্ষেত্রে দেখো, আমরা আজ যে বাংলা ভাষায় কথা বলছি সুদীর্ঘ 5000 বছর পূর্বে এই বাংলা ভাষা কি ছিল? আমি যদি তোমাদের কাছে প্রশ্ন করি তাহলে উত্তর অনেকেই দিবা না, এই বাংলা ভাষাটা ছিল না। তাহলে উত্তর কি হতে পারে? আজ থেকে সুদীর্ঘ 5000 বছর পূর্বে আমরা এখন যে বাংলা ভাষায় কথা বলছি এই বাংলা ভাষাটা ছিল না। তখন তাহলে কি ছিল? একটা ভাষা বংশ ছিল। তাহলে সেই ভাষা বংশটির নাম কি একটু ঝটপট জানাও। সেই ভাষা বংশটির নাম কি একটু ঝটপট জানিয়ে দাও এবং এইগুলো খাতায় নোট করবা। যেমন এই যে বাংলা ভাষার ইতিহাস, এটা আমরা আয়ত্ত করার জন্য যে ছন্দটা বা যে গল্পটা আমাদের লাগবে। তাহলে এখানে খেয়াল করো, আমি লিখেছি যে ইন্দো ও বৈপ্রাস নামে আমার দুজন বিদেশি বন্ধু ছিল। তারা একদিন আমাকে জিজ্ঞেস করলো কিভাবে তারা বঙ্গদেশে মানে আমার দেশে আসবে। আমি তাদেরকে বললাম, দেখো, ইন্দো ও বৈপ্রাস মগধ এবং গৌড় হয়ে বঙ্গে আস। তাহলে আমার দুজন বিদেশি বন্ধু ছিল, তারা আমাকে একদিন জিজ্ঞেস করলো তারা কিভাবে আমার দেশে আসবে। আমি তাদেরকে কি বললাম, দেখো এই যে লাইনটা লিখে রাখবে যে ইন্দো ও বৈপ্রাস মগধ এবং গৌড় হয়ে বঙ্গে আস। এইটার মাধ্যমে আমরা খুব সহজেই বাংলা ভাষার ইতিহাসগুলো আয়ত্ত করতে পারবো। কিভাবে দেখো, আমি ধারাবাহিকভাবে বলছি। এই যে ইন্দো থেকে হবে ইন্দো ইউরোপীয়, এটা ছিল ভাষা বংশ, এটা কিন্তু ভাষা না। তাহলে প্রশ্নটা এমন আসতে পারে যে বাংলা ভাষার আদি উৎস বলা হয় কোনটিকে? বাংলা ভাষার আদি উৎস বলা হয় কোনটিকে? তাহলে সঠিক উত্তর কি হবে? ইন্দো ইউরোপীয়। তোমরা একটু কমেন্টে লেখো। তাহলে আমরা এখন যে বাংলা ভাষায় কথা বলছি সুদীর্ঘ 5000 বছর পূর্বে এই বাংলা ভাষা ছিল না, তখন ভাষা বংশ ছিল। ঠিক তেমনই ভাবে এই প্রাচীন ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়। তোমরা প্রত্যেকে একটু কমেন্টে লেখো যে এটা জাস্ট লেখো যে ইন্দো ইউরোপীয়। প্রশ্নটা আসতে পারে কোনটিকে বাংলা ভাষার আদি উৎস বলা হয়, তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? এই যে ইন্দো ইউরোপীয় হবে। এরপরে দেখো, এই যে এখানে ইন্দো লিখেছি, তাহলে ইন্দো থেকে ইন্দো ইউরোপীয়। বৈপ্রাস থেকে, অর্থাৎ বই থেকে হবে কি বলতো? বৈদিক ভাষা। বই থেকে কি হবে? বৈদিক ভাষা। এখানে খেয়াল করো, এই ভাষাটিতে প্রাচীন বেদ রচিত। তাহলে প্রশ্ন আসতে পারে কোন ভাষাটিতে প্রাচীন বেদ রচিত? তাহলে সেটা কি হবে? বৈদিক ভাষা। বেদের ভাষাকে কি বলা হয়? এটাও প্রশ্ন আসতে পারে। এটিকে প্রাচীন ভারতীয় আর্য ভাষাও বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ এটি। তাহলে কোনটিকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলা হয়? তাহলে সঠিক উত্তর এটা একটু কমেন্টে লেখো, সেটা হবে বৈদিক ভাষা। কি হবে? বৈদিক ভাষা। এটিকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলা হয়। তাহলে আমরা দুইটা দেখলাম, একটা হচ্ছে ইন্দো ইউরোপীয়, এরপর আরেকটা দেখলাম হচ্ছে বৈদিক ভাষা। এবার 3 নম্বর ধাপে দেখো, এই যে বৈপ্রাস থেকে, বই থেকে নিয়ে এসে বৈদিক, থেকে হবে প্রাকৃত। থেকে কি হবে বলতো? প্রাকৃত ভাষা। খেয়াল করো,
প্রাচীনকালে স্বাভাবিক কথ্য ভাষা ছিল, প্রাচীনকালে স্বাভাবিক কথ্য ভাষা ছিল এই বৈদিক ভাষা। বাংলা ভাষার মূল উৎস, খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখছি। প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার মূল উৎস কোনটি, সেক্ষেত্রে কি হবে, এই যে প্রাকৃত হবে। এবং এখান থেকে আরেকটা তথ্য তোমাদেরকে জানতে হবে যে এটি থেকে মাগধী প্রাকৃত ও গৌড়ীয় প্রাকৃত ভাষার জন্ম। তিনটা তথ্য এখান থেকে তোমাকে জানতে হবে। এক হচ্ছে প্রাচীনকালে স্বাভাবিক কথ্য ভাষা ছিল কি, মুখের ভাষা ছিল কি, সেটি হবে কি বলতো, এই যে প্রাকৃত ভাষা। এরপরে আসতে পারে বাংলা ভাষার মূল উৎস কি, সেটাও প্রাকৃত হবে। এবং এই প্রাকৃত ভাষা থেকে মাগধী প্রাকৃত ও গৌড়ীয় প্রাকৃত ভাষার জন্ম। আমার সঙ্গে রেসপন্স করো, তাহলে ক্লাসের পড়াটা ক্লাসেই তোমাদের সমাপ্ত হবে বা খুব ভালোভাবে শেষ হবে। এরপরে দেখো স থেকে হবে সংস্কৃত। স থেকে কি হবে বলতো, সংস্কৃত। এর অর্থ হচ্ছে বিশুদ্ধ এবং এটি হচ্ছে লেখ্য ভাষা। তাহলে খেয়াল করো, প্রাকৃত হচ্ছে এটা কথ্য ভাষা আর সংস্কৃত এটা হচ্ছে লেখ্য ভাষা। কেউ কেউ এটিকে বাংলা ভাষার জননীয় বলে থাকেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কেউ কেউ কোন ভাষাটিকে বাংলা ভাষার জননী বলে থাকে, তাহলে সেটি উত্তর হবে সংস্কৃত। কি হবে, সংস্কৃত। প্রাকৃত হচ্ছে কথ্য ভাষা, মানে লেখার ভাষা এখানে, মুখে বলার ভাষা, আর সংস্কৃত হচ্ছে লেখ্য ভাষা। এরপর 5 এবং 6 নম্বরে যেটা আছে সেটা আমি 3 স্টার দিব, কারণ এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। সেটা হচ্ছে মগধ থেকে হবে মাগধী প্রাকৃত আর গৌড় থেকে হবে গৌড়ীয় প্রাকৃত। খুব ভালোভাবে খেয়াল করো, প্রশ্নটা এমন আসতে পারে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কত শতকে বাংলা ভাষার উদ্ভব হয়, সেক্ষেত্রে উত্তর হবে কি বলতো, 10ম শতকে হবে। কি হবে, 10ম শতকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 10ম শতকে এই যে এই ভাষা থেকে, অর্থাৎ এই যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। ক্লিয়ার? যারা সর্বোচ্চ শেয়ার করবে ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। এরপর দেখো গৌড় থেকে হবে গৌড়ীয় প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এ ভাষা থেকে 7ম শতকে, এই দুইটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে মাগধী প্রাকৃত ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 10ম শতক, আর এখানে দেখো গৌড়ীয় প্রাকৃত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 7ম শতক। এই দুইটা তথ্য থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। এর পরের অংশটুকু দেখো, আমি বেসিক আলোচনা করে তারপর হচ্ছে এমসিকিউ অংশে যাব। বঙ্গ থেকে হবে বঙ্গ কামরূপী, এটা 7 স্টার দিবা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গ থেকে হবে বঙ্গ কামরূপী। খেয়াল করো, এটি হচ্ছে বাংলা ভাষার জন্ম ভাষা। তাহলে প্রশ্ন আসতে পারে বাংলা ভাষার জন্ম ভাষা কোনটি, সেক্ষেত্রে হবে বঙ্গ কামরূপী। কি হবে, বঙ্গ কামরূপী। আজ থেকে হবে দেখো অসমিয়া, এটি হচ্ছে আসামের ভাষা। এটিকে বাংলার সহোদর ভাষা বলা হয়। সহোদর মানে কি বলতো, একই উদর, একই মায়ের পেটের গর্ভজাত যে সন্তান তাদেরকে বলা হয় সহোদর। তাহলে এটিকে কি বলা হয়, দেখো কোনটিকে সহোদর ভাষা বলা হয়, সেক্ষেত্রে হবে এই যে অসমিয়া হবে। কি হবে, অসমিয়া। আর বঙ্গ কামরূপী সেটা কি, বাংলা ভাষার জন্ম ভাষা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 10ম শতক আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 7ম শতক। আর বাংলা ভাষার জন্ম ভাষা, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে বঙ্গ কামরূপী। এটা না লিখলে তুমি খুব বড় একটা ভুল করবে বা লস হবে তোমার। তাহলে দেখো বাংলা ভাষার প্রশ্নটা আসতে পারে, বাংলা ভাষার জন্ম ভাষা সেটি কি হবে, বঙ্গ কামরূপী। কি হবে, বঙ্গ কামরূপী। তাহলে বাংলা ভাষার জন্ম এটা কি হবে বলতো, বঙ্গ কামরূপী হবে, বঙ্গ কামরূপী। এত সময় আমরা যেটা দেখলাম সেটা আমরা হচ্ছে ছন্দের মাধ্যমে বা গল্পের মাধ্যমে, এবার আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করব। এই ডায়াগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করব আমরা। দেখো শুরুতেই আমি আবারও বলছি, দেখো আজ থেকে 5000 বছর পূর্বে আমরা এখন যে বাংলা ভাষায় কথা বলছি সে বাংলা ভাষা ছিল না, তখন একটা ভাষা বংশ ছিল। ঠিক তেমনই ভাবে ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় থেকে দুইটা শাখা হয়, একটা হচ্ছে কেন্তম, একটা হচ্ছে শতম। প্রশ্ন হতে পারে এটা কি ভাষা, না, এটা হচ্ছে দুইটা শাখা, একটা হচ্ছে কেন্তম আর একটা হচ্ছে শতম। এই শতম থেকে দেখো এর শ্রেণী বিভাগ ভারতীয়, ইরানীয়, মিশরীয় এবং আরবীয়। তখন সেই সময়ে যারা আরবী ছিল তখন সেটা আরবীয়, মিশর সেটা মিশরীয়, ইরানীয় আর ভারতীয়। এরপর দেখো ভারতীয় থেকে আবার যখন ভাষার মধ্যে কিছু হচ্ছে আর্যরা প্রবেশ করে তখন সেটা কি হয়ে যায় বলতো, মিশ্রণ ঘটে, এবং সেটা হয়ে গিয়েছিল কি, দেখো ভারতীয় আর্য ভাষা, ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষা থেকে দুইটা স্তর, একটা হচ্ছে প্রাকৃত আর একটা হচ্ছে সংস্কৃত। আমরা যেটা পড়লাম একটু আগে,
প্রাকৃত হচ্ছে এটা কি ছিল, কথ্য ভাষা ছিল। আর সংস্কৃত অর্থ হচ্ছে শুদ্ধ, এবং এটি হচ্ছে লেখ্য ভাষা ছিল। কি ভাষা ছিল? লেখ্য। কেউ কেউ এটিকে বাংলা ভাষার কি বলে থাকে? জননীয় বলে থাকেন। প্রাকৃত থেকে আমরা দেখেছি যে প্রাকৃত থেকে তার হচ্ছে বাংলা ভাষার মূল উৎস বলা হয় প্রাকৃতকে। বাংলা ভাষার মূল উৎস বলা হয় প্রাকৃত থেকে, এবং প্রাকৃত থেকে মাগধী প্রাকৃত ও গৌড়ীয় প্রাকৃত ভাষার জন্ম। একটু আগে আমরা গল্পের মাধ্যমে পড়িয়েছি, এবার হচ্ছে আমি তোমাদের সামনে ডায়াগ্রামটা দিয়েছি, মানে স্তরটা কিভাবে এসেছে। তাহলে দেখো এই যে প্রাকৃত থেকে এটি হচ্ছে দুইটা ভাষা জন্ম হয়, একটা হচ্ছে মাগধী প্রাকৃত আর একটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। এরপরে দেখো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, কি বললাম, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সব দশম শতকে এই যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষা জন্ম হয়, আর ডক্টর শহীদুল্লাহর মতে সপ্তম শতকে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা জন্ম হয়। তারপরে দেখো এই যে মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ, আর ভাষা যখন হচ্ছে তোমার মানে ভালোভাবে থাকে না, বিভিন্নভাবে বিকৃত হয়ে যায়, তখন সেটা আর ভাষা থাকে না, তখন সেটা হয়ে যায় কি বলতো, ভাষা বংশ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই যে মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ, আর গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশ বিকৃত যখন হয়ে গিয়েছিল, তখন সেটা অপভ্রংশ হয়ে গিয়েছিল। এবার খেয়াল করো এই যে মাগধী অপভ্রংশ থেকে আর গৌড়ীয় অপভ্রংশ থেকে একটা যে বাংলা ভাষার জন্ম ভাষা কোনটি প্রশ্ন এসে থাকে, সেটি হচ্ছে বঙ্গ কামরূপী হবে। এখান থেকে তিনটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা তথ্য পড়বা, এর বাইরে এখান থেকে প্রশ্ন আসে না। সেটি হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কত শতকে, এরপরে আরেকটা আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, একটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই তিনটা তথ্য, এই একটা আর একটা হচ্ছে যে বাংলা ভাষার জন্ম ভাষা সেটি কি হবে, বঙ্গ কামরূপী। এই তিনটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এই বঙ্গ কামরূপী থেকে আবার তিনটার ছিল, জন্ম হয়েছিল। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে অসমিয়া, আর একটা হচ্ছে কি উড়িষ্যা, ওই যে উড়িষ্যা অঞ্চলের ভাষা সেটা উড়িষ্যা, আর অসমিয়া এটা হচ্ছে দেখো তোমার হচ্ছে আসামের ভাষা বলা হয়, এবং এই আসামের ভাষা এবং এটাকে বাংলার সহোদর ভাষা বলা হয়। এটিকে কি বলা হয়, বাংলার সহোদর ভাষা কিন্তু বলা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে ডায়াগ্রাম, আর এটা হচ্ছে তোমাদের গল্পের মাধ্যমে একটা এসএস দিয়ে রাখতে পারো, তোমরা খাতায় নোট করে বা যে একটা এসএস দিয়ে আমাকে ডান লিখে জানাও, একটা এসএস দিয়ে একটু ডান লিখে জানাও ঝটপট। প্রত্যেকেই একটা এসএস দিয়ে ডান লিখে জানাও। আমি পরবর্তী স্লাইডে যাব। এই যে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে এই তথ্যগুলো পড়লেই হবে, এইখান থেকে এই প্রশ্নগুলো বারবার আসে। এবার উত্তর করো, বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি? অস্ট্রিক, কামরূপী, দ্রাবিড় নাকি হচ্ছে ঝাড়খণ্ডী, কোনটা হবে? ভুল যাক, সমস্যা নাই, একটু উত্তর করো যে সঠিক উত্তর কি হবে। বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি? বাংলার আদি জনগোষ্ঠীর ভাষাকে একটু ঝটপট জানাও। একের গ জানিয়েছো, কামরূপী হবে না। দেখো এখানে এখানে তো বলিনি যে হচ্ছে বাংলা ভাষার জন্ম ভাষা কোনটি, এখানে বলা হয়েছে বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি। সেক্ষেত্রে উত্তর দেখো অস্ট্রিক হবে। কি হবে? ক। সঠিক উত্তর হবে ক হবে। আমি এখানে জাস্ট বলে দিচ্ছি, উত্তর দাগিয়ে দিচ্ছি না, আর হচ্ছে বারবার পাল্টাতে হচ্ছে এই জন্য। তাহলে দেখো বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা সেটা হবে অস্ট্রিক। আর যদি বলা হতো বাংলা ভাষার জন্ম ভাষা কোনটি, সেক্ষেত্রে কি হতো, বঙ্গ কামরূপী হতো, কিন্তু এখানে শুধু কামরূপী আছে। তাহলে সঠিক উত্তর কি হবে বলো তো? ক হবে। তোমরা ঠিক করে নাও, প্রশ্ন ভালোভাবে বুঝবা, তারপর উত্তর করবা। এখানে যদি বলতো বাংলা ভাষার জন্ম ভাষা বা কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, সেক্ষেত্রে বঙ্গ কামরূপী রাইট উত্তর ছিল। কিন্তু এখানে বলেছে বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অস্ট্রিক হবে। কি হবে? অস্ট্রিক। ক। বাংলা ভাষার মূল উৎস কোনটি? কানাড়ি, হিন্দি, বৈদিশ নাকি প্রাকৃত?
এই প্রাকৃত ভাষা থেকে কিন্তু তোমার মাগধী প্রাকৃত ও গৌড়ীয় প্রাকৃত ভাষার জন্ম, এবং বাংলা ভাষার মূল উৎস বলা হয়, বাংলা ভাষার মূল উৎস বলা হয় কোনটিকে বলো? বাংলা ভাষার মূল উৎস বলা হয় কোনটিকে? বাংলা ভাষার মূল উৎস বলা হয় কোনটিকে? জানিয়েছো ঐশী, জানিয়েছো, ধন্যবাদ ঐশী তোমাকে। সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, দেখো প্রাকৃত ভাষা হবে। কি হবে? প্রাকৃত ভাষা হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন শতাব্দীতে বাংলা ভাষার উন্মেষ ঘটে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, একটু ঝটপট জানাও। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বলেছে যে কোন শতাব্দীতে বাংলা ভাষার উন্মেষ ঘটে? আমি উত্তরগুলো হাইলাইট করে দিচ্ছি না, কারণ হচ্ছে বারবার আমাদের চেঞ্জ করতে হচ্ছে, এজন্য আমি বলে দিচ্ছি। তাহলে দেখো বাংলা ভাষার মূল উৎস এটা হচ্ছে তোমার কি হবে? প্রাকৃত ভাষা হবে। এটা দেখো প্রাকৃত ভাষা থেকে মাগধী প্রাকৃত এবং গৌড়ীয় প্রাকৃত ভাষার জন্ম, এবং এটিকে বাংলা ভাষার মূল উৎস বলা হয়। আর যদি বলতো বাংলা ভাষার জন্ম ভাষা কোনটি, সেক্ষেত্রে হতো বঙ্গ কামরূপী। আর আদি জনগোষ্ঠীর ভাষা হবে সেটি হচ্ছে অস্ট্রিক হবে। কি হবে? অস্ট্রিক। দুইটা প্রশ্ন খুব বেশি আসে, একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কত শতাব্দীতে, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কত। তাহলে মনে রাখবা, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 10ম শতাব্দীতে বাংলা ভাষার উন্মেষ ঘটে তোমার হচ্ছে মাগধী প্রাকৃত থেকে, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 7ম শতকে তোমার গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম ঘটে। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে বলতো? এই যে ষষ্ঠ আছে, অষ্টম, নবম, এগুলো কিছু হবে না, হয় 10ম হবে, না হয় 7ম। তাহলে 7ম কার ক্ষেত্রে? শহীদুল্লাহর মতে, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 10ম। বেদের ভাষাকে কি বলা হয় বলো? বেদের ভাষাকে কি বলা হয়? বেদের ভাষাকে কি বলা হয় একটু ঝটপট জানাও। আমরা কিন্তু প্রথমে বেসিক আলোচনা করে এসেছি, এরপর হচ্ছে তোমাদেরকে এমসিকিউ দিচ্ছি। এরপরে যদি না পারো, দেশি ভাষা বেদি, তবে বৈদিক ভাষা, আর একটা হচ্ছে ইংরেজি ভাষা। তাহলে আমরা একটু দেখে আসি। বে থেকে হচ্ছে দেখো, এই যে আমরা পড়লাম একটু আগে, বে থেকে হবে বৈদিক ভাষা। এটি, এই ভাষাটিতে প্রাচীন বেদ রচিত, এবং এটি প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলা হয়। তাহলে বৈদিক ভাষা থেকে আমরা কি কি জানলাম দেখো। এক হচ্ছে এ ভাষাটিতে প্রাচীন কি রচিত? বেদ রচিত। এটিকে প্রাচীন ভারতীয়, এখানে ত হবে, ভারতীয় আর্য ভাষা বলা হয়। এটিকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলা হয়। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হবে দেখো বৈদিক ভাষা হবে। কি হবে? বৈদিক ভাষা। যে বেদের ভাষাকে কি বলে? বৈদিক ভাষা হবে। এরপর বলা হয়েছে দেখো বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত, হিন্দি, গৌড়ীয় প্রাকৃত, আর একটা হচ্ছে আসামি। তাহলে আসামি এখানে আসবে না, হিন্দিও আসবে না, হয় সংস্কৃত হবে, না হয় গৌড়ীয় প্রাকৃত হবে। তাহলে আমরা সংস্কৃত সম্পর্কে কি পড়েছিলাম দেখো তো। সংস্কৃত অর্থ হচ্ছে এই যে স থেকে সংস্কৃত, সংস্কৃত অর্থ হচ্ছে বিশুদ্ধ, এটি লেখ্য ভাষা। কেউ কেউ এটিকে বাংলা ভাষার জননীয় বলে থাকেন। তাহলে এটা কিন্তু হবে না। তাহলে বাকি থাকে কোনটা দেখো, এই যে গৌড়ীয় প্রাকৃত। তাহলে গৌড়ীয় প্রাকৃত সম্পর্কে দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে এই ভাষা থেকে 7ম শতাব্দীতে বাংলা ভাষার কি ঘটেছে? উন্মেষ ঘটেছে বা উদ্ভব ঘটেছে। এরপরে দেখো এখানে আরো কিছু তথ্য আমাদেরকে জানতে হবে। শুরুতেই বাংলা ভাষা বাংলাদেশের রাষ্ট্রভাষা, এখানে কারোর কোনো সন্দেহ নাই, বা সন্দেহ থাকা কথাও না। এছাড়াও আর একটা দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। সে দেশটি হচ্ছে দেখো সিয়েরা লিওন। কি হবে বলতো? সিয়েরা লিওন। এই দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। তোমরা একটু এই দেশের নামটা একটু কমেন্টে লেখো, সিয়েরা লিওন। এবার এই প্রশ্নটা দেখো যে ভাষার পরিবর্তন বা পার্থক্য ঘটে কি কি অনুসারে বা কি কি ভেদে? সেটি হবে দেশ, কাল ও পরিবেশ ভেদে। কি হবে? দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য বা পরিবর্তন ঘটে। আর আরেকটি দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, সেই দেশটির নাম হচ্ছে সিয়েরা লিওন। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করা ও হাত দিয়ে অনুভব করার নাম হচ্ছে ব্রেইল ভাষা। মানে যারা দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখতে পারে না, তাদের জন্য ভাষাকে উঁচু নিচু করে তৈরি করা বা হাত দিয়ে অনুভব করার যে নাম, যে ভাষাটি, সেটি হচ্ছে ব্রেইল ভাষা। কোন ভাষা বলতো? এই যে ব্রেইল ভাষা হবে। সঠিক উত্তর কি হবে? একটু আমি জুম করছি, দেখো ব্রেইল ভাষা।
কোন ভাষা হবে? ব্রেইল ভাষা হবে। তারপর দেখো, ভাষার আঞ্চলিক বৈচিত্র্যতাকে বলা হয় উপভাষা, মানে এক এক অঞ্চলে দেখবা এক এক ভাষায় কথা বলে। বরিশাল একটা, তারপরে দেখো তোমার নোয়াখালী অঞ্চলে, চট্টগ্রামে বা যশোরের দিকে, ঢাকার দিকে, যে পুরান ঢাকায় এক এক অঞ্চলে এক এক রকম কথা বলে মানুষ। সেক্ষেত্রে দেখো তারা এই বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। পৃথিবীর সব ভাষার উপভাষা বা আঞ্চলিক ভাষা রয়েছে। এবার বর্তমানে পৃথিবীতে 3,500-এর ভাষা প্রচলিত রয়েছে। এটা একটু কমেন্টে লিখবা যে উপভাষা এর ইংরেজি হচ্ছে ডায়ালেক্ট। পরিভাষা থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসবে, এটা কিন্তু অনেকবার এসেছে যে ডায়ালেক্ট এর পরিভাষা কি, তাহলে সেটা কি হবে? উপভাষা। একটু কমেন্টে লেখো ডায়ালেক্ট, এটি হচ্ছে এর পরিভাষা হচ্ছে উপভাষা। কি হবে বলো তো? উপভাষা হবে। ডায়ালেক্ট এর পরিভাষা হবে কি? উপভাষা। বাংলা ভাষার বয়স প্রায় হচ্ছে 1500 বছর। এরপর এই প্রশ্নটির উত্তর দিবে, বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? খ্রিস্টীয় অষ্টক 400 দশক শতকের কাছাকাছি আর নবম শতকের কাছাকাছি। যদি তোমরা শুরু থেকে ক্লাসটি দেখতে, মানে যারা যারা দেখছে তারা এই প্রশ্নটির উত্তর দিতে পারবে যে বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে। একটু জানাও তো ঝটপট। আমি যদিও বলে দিব সবগুলোর উত্তর, তোমরা একটু ঝটপট জানাও। হ্যাঁ, উপভাষা জানিয়েছো। এবার বলেছি যে বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে? তাহলে খেয়াল করো, বাংলা ভাষার উদ্ভব আমরা যে অংশটুকু পড়েছি সেখানে হয় সপ্তম ছিল, না হয় দশম হবে। হয় সপ্তম হবে, না হয় কি হবে বলো তো? দশম হবে। তাহলে এখানে দেখো এই যে অষ্টক আছে এটা বাদ, 400 আছে এটাও বাদ, দশক আছে, নবম আছে। নবম তো কখনোই হবে না, হয় সপ্তম হবে, না হয় সেটা কি হবে? দশম হবে। তো দশম হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, আর তোমার হচ্ছে সপ্তম হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে বলো তো? এই যে গ হবে, খ্রিস্টীয় দশক শতকের কাছাকাছি। সঠিক উত্তর হবে গ, খ্রিস্টীয় দশক শতকের কাছাকাছি। খ্রিস্টীয় দশক শতকের কাছাকাছি হবে সঠিক উত্তর। এরপরে দেখো, প্রিজিন ভাষা কি ধরনের ভাষা? মিশ্র ভাষারীতির কৃত্রিম ভাষা, উপভাষা, ক্রেওল ভাষা নাকি লিঙ্গুয়া ফ্রাঙ্কা? কোনটি হবে? একটু ঝটপট জানাও সঠিক উত্তর কোনটা হবে। যে পিজিন ভাষা কি ধরনের ভাষা? পিজিন ভাষা এটা অনেকেরই পারার কথা। পিজিন ভাষা কি ধরনের ভাষা বলো? সি জানিয়েছে অনেকেই, ক্রেওল না, ক্রেওল হবে না। 8 নম্বর দিয়ে উত্তর করো। পিজিন ভাষা একটি আমি বলে দিচ্ছি, দেখো মিশ্র ভাষারীতির কৃত্রিম ভাষা, মিশ্র ভাষারীতির কৃত্রিম ভাষা, সেটি হবে পিজিন ভাষা। মিশ্র ভাষারীতির কৃত্রিম ভাষাকে বলা হয় পিজিন ভাষা। পরের প্রশ্নটি দেখো, প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কি? মারাঠি, অসমিয়া, উড়িয়া নাকি অপভ্রংশ? ভাষা যখন বিকৃত হয়ে যায়, ভাষা যখন বিকৃত হয়ে যায় তখন আর ভাষা থাকে না, তখন সেটা অপভ্রংশ হয়ে যায়। কি হয় বলো তো? অপভ্রংশ। তাহলে বলো কোনটা হতে পারে? যে প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কি? আমরা কিন্তু ডায়াগ্রামের মাধ্যমে এটা দেখে এসেছি, আমি আরেকবার তোমাদের দেখানোর চেষ্টা করব যে এই যে প্রাকৃত ভাষার শেষ স্তরের নাম কি। এই যে প্রাকৃত, দেখো মাগধী প্রাকৃত আছে আর একটা আছে গৌড়ীয় প্রাকৃত, এর শেষ স্তরের নাম হচ্ছে অপভ্রংশ। কি হবে বলতো? অপভ্রংশ। তাহলে অপশনে দেখি অপভ্রংশ আছে কি না। দেখো এই যে প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কি, তাহলে হবে কি? অপভ্রংশ হবে। সঠিক উত্তর কি হবে? তোমার হচ্ছে খ হবে। 9 এর সঠিক উত্তর খ। সুস্মিতা দাস, ধন্যবাদ। বাংলাদেশ সরকার বাংলা ভাষা প্রচলনের আইন পাশ করে কত সালে? খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আরেকটি প্রশ্ন, দেখো বাংলাদেশের সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে কোন অনুচ্ছেদে? এটা কিন্তু সাধারণ জ্ঞানে কিন্তু এই প্রশ্নটা আসে, কিন্তু বাংলার মধ্যে কিন্তু এসেছে এটা। এই দুইটার উত্তর করো, 10 আর 11। সঠিক উত্তর কি হবে? বাংলাদেশ সরকার বাংলা ভাষা প্রচলনের আইন পাশ করে কত সালে, আর হচ্ছে কোন অনুচ্ছেদে যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে তোমার ঘোষণা করা হয়েছে? দেখি কে আগে উত্তর করতে পারে সবার আগে। বাংলাদেশ সরকার কত সালে?
তোমার হচ্ছে বাংলা ভাষার প্রচলন আইন, এবং এটা কিন্তু গতবার কিন্তু এই প্রশ্নটা এসেছিল। একটু ঝটপট জানিয়ে দাও। আমি তো প্রতিটার উত্তর করেই দিব, তোমরা একটু উত্তর করো এখন। দেখি কে আগে জানিয়েছে এখানে। 10 নম্বরে আছি আমি। 10 নম্বরের সঠিক উত্তর কি? 10-এর সঠিক উত্তর অনেকে ক জানিয়েছো। ক 1972 না 1987 সাল হবে? 1987 সাল। আর 1999 বলেছো, যারা বলেছো ভুল হয়েছে শুধরিয়ে নাও। 1987, আর একটা এটা তৃতীয় অনুচ্ছেদ হবে। কি হবে? তৃতীয় অনুচ্ছেদ। তাহলে একটা হচ্ছে গ, দুইটারই সঠিক উত্তর হবে গ হবে, দুইটারই সঠিক উত্তর গ হবে। পরের প্রশ্নটি, কোন অঞ্চলের মৌখিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে? যশোর, ঢাকা, কলকাতা নাকি বিহার? 10-এর গ, 11-র গ হবে, 12-র দেখি কি হয়। কোন অঞ্চলের মৌখিক ভাষাকে ভিত্তি করে চলিত ভাষা গড়ে উঠেছে? কি হবে? উনিশশো 87 হবে, আর একটি হচ্ছে তৃতীয় অনুচ্ছেদ। আর এখানে সঠিক উত্তর হবে হচ্ছে তোমার কলকাতা হবে। কি হবে বলতো? কলকাতা। যশোর না, ঢাকা না, বিহারও না, কলকাতা। তাহলে এইটারও সঠিক উত্তর হচ্ছে গ। এবার দেখো একটু কঠিন টাইপের নামের বানান আছে, তারপরে এটা আমরা একটু পড়ব বিস্তারিত। শুরুতে দেখো, বাংলা ব্যাকরণ পাঠের শুদ্ধ রূপ নির্ণয়ের জন্য কিছু তথ্য আমাদেরকে জানতে হবে। শুরুতে প্রথম বাংলা ব্যাকরণ লেখেন, প্রথম বাংলা ব্যাকরণ লেখেন পর্তুগিজ ভাষায়। কোন ভাষায় বলো তো? প্রথম বাংলা ব্যাকরণ লেখেন, সঠিক উত্তর কি হবে? পর্তুগিজ। আমি একটু ঠিক করে দিচ্ছি, এখানে খেয়াল করো। পর্তুগিজ ভাষায় ম্যানুয়েল দা আসুমসাও। বানানটা একটু দেখো কঠিন, তারপরে মনে রাখবা। দ্বিতীয় বাংলা ব্যাকরণ লেখেন ইংরেজি ভাষায় 1778 ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেট। এগুলো মনে থাকবে না, এজন্য বারবার পড়বা। আর সব থেকে গুরুত্বপূর্ণ, এটা স্টার চিহ্ন দিয়ে রাখছি। দেখো প্রশ্নটা আসবে এমন, বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ লেখেন 1826 সালে রাজা রামমোহন রায়। এটা কমেন্টে লেখো যে বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ লেখেন কে। সেটা হচ্ছে কি হবে? রাজা রামমোহন রায় হবে, এবং সালটা হচ্ছে 1826। কি হবে? 1826। 1800 কি হবে? 26 হবে। রাজা রামমোহন রায়, এটা একটু লেখো। তোমাদের যুক্ত বর্ণ জাস্ট এটা আবিধানিক বর্ণনা করো। তোমাদের এখান থেকে তেমন প্রশ্ন আসে না, তারপর একটু জেনে রাখো। অভিধান যে আমরা ইংরেজিতে যে ডিকশনারিটা আমরা খুব সহজে যেখান থেকে শব্দটা খুঁজে পাই, কিন্তু বাংলায় এটা খুঁজতে গেলে কিন্তু আমাদের একটু সময় লাগবে। তাহলে বাংলায় তার নাম হচ্ছে অভিধান তত্ত্ব। ঠিক তেমনই ভাবে অভিধানে বর্ণগুলো কিভাবে বসে। প্রথমে স্বরবর্ণ বসে। প্রথমে কি বসে বলো তো? স্বরবর্ণ। যে ডিকশনারিতে ABCD বসে না, ঠিক তেমনই বাংলায় হচ্ছে অভিধান তত্ত্ব। এখানে বর্ণগুলো কিভাবে সাজানো। প্রথমে স্বরবর্ণ বসে। কি বসে? স্বরবর্ণ। এরপর বসে হচ্ছে পরাশ্রয়ী, মানে অন্যের উপর আশ্রয় করে যে বর্ণগুলো উচ্চারিত হয়, পরাশ্রয়ী বর্ণগুলো বসে। এরপরে কি বসে? তোমার হচ্ছে ক বসে। ক এর পরে হচ্ছে কি? ক্ষিয়। তারপর হচ্ছে খ। এইভাবে কিন্তু সিকোয়েন্সটা সাজানো। তাহলে এখানে বলেছে অভিধানে ক্ষিয় বর্ণ কোথায় বসে। তাহলে দেখো তো, প্রথমে স্বরবর্ণ বসে, এরপর পরাশ্রয়ী বর্ণ বসে, এরপর ক এর পরে কি বসে? ক্ষিয়। তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? এবার অপশন দেখো। ক বর্ণের অন্তর্গত ভক্তি হিসেবে। কি হবে? ক বর্ণের অন্তর্গত ভক্তি হিসেবে। ক্লিয়ার? আমরা খুব সহজে, আমি যদি তোমাকে বলি অ্যাপেল, এরপরে যদি বলি তোমাকে আমি এগ বলি, যে এগুলো তুমি আমি ডিকশনারি থেকে তুমি খুঁজে দাও আমাকে। তারপরে আমি যদি এখানে বলি তোমাকে ডগ, তারপরে যদি বলা হয় যে এজেন্ট, এটা দিব না, যদি বলা হয় ফ্যান, যদি এই শব্দগুলো দিয়ে তোমাকে আমি বলি তুমি ডিকশনারি থেকে এই শব্দগুলো খুঁজে দাও, সবার আগে কোনটা বসবে, তাহলে তুমি খুব সহজেই উত্তর করতে পারবা যে শুরুতে অ্যাপেল বসবে, তারপর বসবে কি? ডগ বসবে, তারপরে আমি কি পাবো? এগ পাবো, তারপর ফ্যান পাবো। কিন্তু বাংলায় কিন্তু এত সহজে তুমি পাবে না, কারণ আমরা বাংলায় অভিধান তত্ত্বে এইভাবে ইউজ টু না, অভ্যস্ত না।
তাহলে এটা মনে রাখবা, অভিধানে প্রথমে স্বরবর্ণ বসে, এরপর পরাশ্রয়ী বর্ণ বসে, তারপর ক বসে, ক এর পরে কি বসে বলতো? ক্ষীয়। তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? এখানে বলেছে অভিধানে ক্ষীয় বর্ণ কোথায় থাকে? ক বর্ণের অন্তর্গত ভুক্তি হিসেবে, ক বর্ণের অন্তর্গত ভুক্তি হিসেবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের আজকে আরেকটা আলোচ্য টপিক ছিল যুক্ত বর্ণ। এগুলো একটু উত্তর করতে থাকো, আমি যদিও সবগুলো বলে দিব। যুক্ত বর্ণ দুই প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ রূপ, একটা হচ্ছে অস্বচ্ছ রূপ। স্বচ্ছ রূপ বিষয়টা কি? দেখো, যেগুলো খুব সহজে দেখা যাচ্ছে যে এখানে কোন কোন, আমি যদি এটা বিস্তারিত আলোচনা করছি, একটু আমাকে সময় দাও। এখানে কি আছে, কোন কোন বর্ণ আছে? দেখো, ক আছে আর ত আছে। তাহলে খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা বর্ণ আছে। কি কি? একটা আছে ক আছে, একটা ত, মানে স্বচ্ছ দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি এখানে ক্ষীয় লিখি, তাহলে আমি এটা দেখতে পাচ্ছি না যে এর মধ্যে কোন কোন বর্ণ আছে। তাহলে এটা হচ্ছে অস্বচ্ছ রূপ। তাহলে যুক্ত বর্ণ দুই প্রকার, একটা স্বচ্ছ রূপ, দেখতে পাচ্ছ কোন কোন বর্ণ আছে, মিলিত অবস্থায় আছে, আর যেটা দেখতে পাচ্ছ না সেটা অস্বচ্ছ রূপ। তাহলে এখানে বলেছে ক্ষীয়, মধ্যম হয় নয়, আর একটা হয় নয়, তিনটি যুক্ত বর্ণের বিশ্লিষ্ট রূপ নির্দেশ করো। কোনটা হবে বলো? এই প্রশ্নের উত্তরটা যে পারবে সে নিশ্চিত ভালো কিছু করবে। তাহলে সঠিক উত্তর কি হবে? দেখো, ক্ষীয়কে যদি আমরা ভাঙি, ক্ষীয়কে ভাঙলে আমরা পাবো ক যোগ মূর্ধন্য ষ। তাহলে এটা ঠিক আছে আপাতত। মূর্ধন্য হয় না, এখানে কি আছে? মূর্ধন্য ষ আছে, তারপর মূর্ধন্য ন আছে, হ যুক্ত ন। মনে রাখবা, এটা হচ্ছে, আমি যদি বিস্তারিত ভাবে একটু ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে চিত্রের মাধ্যমে বোঝাই, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে তোমাদের কাছে। একটা বানান হচ্ছে, দেখো, পূর্বাহ্ন বানান। একটা বানান হচ্ছে পূর্বাহ্ন, একটা যদি আমি বলি মধ্যাহ্ন, আর একটা হচ্ছে অপরাহ্ন। খেয়াল করো, এই পূর্বাহ্ন মানে কি? দিনের প্রথম ভাগ, পূর্ব ভাগ। সূর্য কোন দিকে ওঠে বলতো? পূর্ব দিকে। সূর্য যখন ওঠে তখন তার অবস্থান কোথায় থাকে? মানে নিচ থেকে উপরে। তাহলে মনে রাখবা, এই নটা কোথায় হবে বলতো? নিচে হবে। আর হয়ের সাথে নটা যখন নিচে থাকবে তখন সেটা কি হয়? মধ্যাহ্ন ন হয়। মধ্যাহ্ন মানে কি? দুপুর বেলা। সূর্যের অবস্থান কোথায় থাকে? মাঝ বরাবর বা উপরে থাকে। তাহলে মনে রাখবা, এই নটা কোথায় হবে বলতো? উপরে হবে। নটা কোথায় হবে? উপরে হবে বা মাঝ বরাবর হবে। ন যখন উপরে থাকে তখন তার নাম কি হয় বলতো? এই যে হযুক্ত দন্তান্ন হবে। তাহলে মনে রাখবা, ন যখন নিচে থাকবে তখন সেটা মধ্যাহ্ন ন, আর ন যখন উপরে থাকবে বা মাঝ বরাবর তখন সেটা দন্তান্ন ন হবে। অপরাহ্ন, দেখো নটা নিচে আছে, তাহলে এটা কি হবে? মধ্যাহ্ন ন হবে। ক্লিয়ার? এইভাবে খাতায় নোট করবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলো আমাকে। এতটুকু ক্লিয়ার কিনা একটু ঝটপট জানাও। তাহলে দুইয়ের সঠিক উত্তর কি হবে বলতো? গ হবে। দুইয়ের সঠিক উত্তর কি হবে? গ হবে। 3 নম্বর প্রশ্নটা দেখো, অনেকে এটা মানে জানে না যে সঠিক উত্তর কি হবে। কোন কোন বর্ণ এখানে আছে? কোন কোন বর্ণ এখানে আছে বলো? তিনের উত্তর করো। তিনের উত্তর কি হবে বলো? তিনের সঠিক উত্তর খেয়াল করো, এখানে কোন কোন বর্ণ আছে? ত আছে আর থ। এই যে এইভাবে আমরা কিন্তু লিখে থাকি। এখানে আছে ত আর থ। কি আছে? ত আর থ এর মিলিত রূপ। তাহলে কোথায় আছে দেখো তো অপশনটা? এই যে খতে আছে, ত আর থ এর মিলিত রূপ। পূর্বাহ্ন, তাহলে নটা যখন নিচে থাকে, ন যখন নিচে থাকে তখন সেটা কি হয়? মধ্যাহ্ন ন হয়। কি হয়? মধ্যাহ্ন ন হয়। ন যখন নিচে থাকে তখন সেটা মধ্যাহ্ন ন হয়। লাঞ্ছনা, এর বানান ভাগ করলে কি পাওয়া যায়? এটা দেখো, লা পাওয়া যায়, ইয় পাওয়া যায়, স আর দন্ত নয়াকার। সঠিক উত্তর হচ্ছে গ, লাঞ্ছনা। তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? এই যে
এখানে কি আছে, লা আছে, ইও আছে, ছ আছে, তারপরে দন্তান্ন আছে। এবার দেখো যুক্তবর্ণ থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এর বাইরে থেকে আসবে না। এখানে কিন্তু আমি এমসিকিউ আলোচনা করেছি এবং বেসিকটাও দিয়েছি। সেটা দেখো যুক্তবর্ণের দুইটি রূপ, একটা হচ্ছে স্বচ্ছ রূপ যেটা আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যেখানে কোন কোন বর্ণ আছে। ক যোগ ট, বর্গীয় যা দুইটা আছে, এখানে বর্গীয় যা, তারপরে ঝ আছে, ইও আছে, ঝ আছে, তারপরে ডাবল ড আছে, মধ্যাহ্ন ট আছে। মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন কোন বর্ণ আছে, এটা স্বচ্ছ রূপ। আর একটা অস্বচ্ছ রূপ মানে কি, আমরা দেখতে পাচ্ছি না যে এর মধ্যে কোন কোন বর্ণ আছে। যেমন ক্ষিয়, এটাকে ভাঙলে আমরা পাই ক যোগ মূর্ধন্য ষ। এখানে এটা আর বেশি গুরুত্বপূর্ণ, হ যুক্ত ম। অনেকে এটাকে বলবে ক যোগ মূর্ধন্য ষ, কিন্তু না, এটা দেখো কি হবে, যদি এইভাবে থাকে, এইভাবে যদি থাকে, এটা কিন্তু ক্ষিয় না, এটা কি হবে, হ যুক্ত ম। এটা ত যোগ থ, এখানে কি আছে, এটা বেশি আসে, স্টার চিহ্ন দিয়ে রাখছি, এগুলো খাতায় নোট করে রাখবে তোমরা। মূর্ধন্য ষ, তারপর মধ্যাহ্ন ন হবে, মূর্ধন্য ষ আর কি হবে, মধ্যাহ্ন ন। এখানে আছে দেখো বর্গীয় জ, তারপর ইও আছে, এটা দেখো কয় ত, ক যোগ র ফলা আছে। এরপরে যদি এইভাবে থাকে, দেখো এইভাবে যদি থাকে তখন সেটা কি আছে, দেখো এখানে প্রথমে ক্ষিয়কে ভাঙলে আমরা পাই ক যোগ মূর্ধন্য ষ, আর নিচে এটা হচ্ছে ম, এটা কি বলতো, ম হবে। ঠিক তেমনই ভাবে এখানে ইও যোগ স আছে, আর লাঞ্ছনা বানান একটু আগে যেটা দেখলাম সেক্ষেত্রে ইও আছে আর কি আছে, স আছে। আর এইভাবে যদি থাকে বর্গীয় জ, আগে ইও হবে, তারপর বর্গীয় যা, ইও তারপর কি হবে, বর্গীয় যা। তোমাদের পরীক্ষায় কোনগুলো বেশি আসে? নদী জানিয়েছো ক্লাস অনেক মিস করি, ছোটদের জন্য কিছু একটু পরামর্শ দিয়ে যাও যে ক্লাসগুলো কতটা উপকৃত ছিল, তুমি একটু জানিয়ে দাও নদী। তাহলে দেখো এই যে অস্বচ্ছ রূপটা তোমাদের পরীক্ষায় কিন্তু বেশি আসে। একটা এসএস নিয়ে আমাকে ডান লিখে জানাও। এই যে অস্বচ্ছ রূপগুলো খাতায় নোট করবা প্রত্যেকেই, একটা এসএস নিয়ে আমাকে কমেন্টে ডান লিখে জানাও। হ্যাঁ, রোজিনা আক্তার ক্লাস সেভ থাকবে 30 দিন পর্যন্ত। 30 দিন পর্যন্ত তুমি ক্লাসটি দেখতে পারবে এবং আমি এসএস নিয়ে আরো সময় দিচ্ছি, তুমি এসএস নিয়ে সেটা নোটও করতে পারো। আর যারা শেয়ার করবে আমাকে এমডি জিলানী হাসান জয় এখানে নক দিলে তোমরা পিডিএফ পেয়ে যাবে। যারা শেয়ার করবা, অন্যথায় পাবা না, প্রমাণ দেখাইতে হবে। তারপর এসএস নিয়েছো, ডান দাও। তারপরে আমি পরের অংশে যাই। দেখো আর আজকে আমাদের ফার্মগেটে কিন্তু পেইড ব্যাচের অফলাইন ক্লাস হয়েছে। আর পরবর্তী সপ্তাহে যে লেকচার 2 সেখানে কিন্তু এই যে যুক্তবর্ণ থাকবে এবং ধ্বনীয় বর্ণ প্রকরণের আংশিক যে বাকি অংশটুকু রয়েছে সেটা আলোচনা করব। এবার দেখো বাংলা ধ্বনিতত্ত্বে জীবের উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। প্রশ্নটা কেমন আসে দেখো, একটা প্রশ্ন দিয়েছি এবং এখানে ডায়াগ্রামও দিয়েছি। এই ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে তোমরা বুঝতে পারবা আমি একটু বিস্তারিত আলোচনা করেছি। খেয়াল করো, প্রশ্নটা থাকবে শুরুতে আছে এখানে কি দেখো, যে জিভের উচ্চতা সেটা সম্মুখ মানে সামনে, পশ্চাৎ মানে হচ্ছে পিছনে, আর মধ্য বা কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত মানে মাঝে। প্রশ্নটা এমন আসবে যে জিভের উচ্চতা অনুসারে, এই যে বাংলা ধ্বনিতত্ত্বের জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি, তাহলে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটা বলতো, এই যে রস্বই হবে। কি হবে, রস্বই। বা প্রশ্নটা এমনও আসতে পারে সম্মুখ ওষ্ঠাধর প্রসিত স্বরধ্বনি কোনটি। এইভাবেই কিন্তু তোমরা চিত্রটা খাতায় আঁকবা। এরপর প্রশ্নটা আসতে পারে জীবের উচ্চতা অনুসারে পশ্চাৎ ওষ্ঠাধর স্বর গোলাকৃতি, সেটা কি হবে বলতো, রস্যু। দেখো আমরা যখন রস্যু উচ্চারণ করি, রস্যু, তখন মুখটা কি হয়, দেখো গোল হয়। আর এখানে দেখো রস্যই ই, যখন আমরা হচ্ছে ই উচ্চারণ করছি চ্যাপ্টা হচ্ছে, আর উ যখন উচ্চারণ করছি গোল হচ্ছে। প্রশ্ন কিন্তু এইভাবে থাকবে। এরপরে আসতে পারে জিভের উচ্চতা অনুসারে মধ্য বা কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত স্বরধ্বনি কোনটি, সেক্ষেত্রে কি হবে, আ হবে। কি হবে, আ। এই বিশেষ করে এই তিনটা কিন্তু পরীক্ষায় বেশি আসে। সম্মুখ কোনটা, পশ্চাৎ কোনটা, আর নিম্ন ওষ্ঠাধার কোনটি। নিম্ন ওষ্ঠাধার কোনটি, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, ওষ্ঠ মানে কি বলতো, ঠোঁট হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের ধ্বনি ও বর্ণ প্রকরণ। ধ্বনি
ও বর্ণ প্রকরণ। আমি কিন্তু অফলাইনে এই চিত্রগুলো আঁকিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, এখন অনলাইনে সেটা দেখো ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে বুঝবে। শুরুতেই অনলাইন ব্যাচের ক্লাস কবে? এটাই তো অনলাইন ব্যাচের ক্লাস, এবং আজকে এটা অফলাইন শিখিয়েছি, পড়িয়েছি, এটা অনলাইনে হচ্ছে। অতি দ্রুতই পেয়ে যাবা। তাহিয়া তারিন, দেখো তোমাকে যদি বলে যে ভাষা হতে গেলে কয়টা শর্ত পূরণ করতে হবে, এই যে ভাষা হতে গেলে কয়টা শর্ত পূরণ করতে হবে, তাহলে একটু আমি উদাহরণের মাধ্যমে যদি বলি, একটা শব্দ যদি আমি লিখি গোলাপ, আর একটা যদি আমি লিখি এটা হচ্ছে পলাগ, বলো তো এই দুইটার মধ্যে শব্দ কোনটা, গোলাপ নাকি পলাগ? কোনটা শব্দ হবে বলো? এই দুইটার মধ্যে শব্দ কোনটা, গোলাপ নাকি পলাগ? একটু ঝটপট উত্তর করো। এই দুইটার মধ্যে শব্দ কোনটা, সেটি গোলাপ হবে নাকি পলাগ হবে? তাহলে তোমাকে আগে জানতে হবে শব্দ হতে গেলে কয়টা শর্ত পূরণ করতে হবে। এক, বর্ণগুলো পাশাপাশি বসতে হবে, বর্ণগুলো পাশাপাশি বসতে হবে, শুধু বসলেই হবে না, বর্ণগুলো শুধু বসলেই হবে না, তার একটা অর্থ থাকতে হবে। কি থাকতে হবে বলো তো? অর্থ। তাহলে শব্দ হতে গেলে দুইটা শর্ত পূরণ করতে হবে। কয়টা শর্ত? দুইটা শর্ত। কি বললাম? এক, বর্ণগুলো পাশাপাশি বসবে, শুধু বসলেই হবে না, তার একটা পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। খেয়াল করো, এখানে আছে গ আছে একটা বর্ণ, ল একটা বর্ণ, প একটা বর্ণ, বর্ণগুলো পাশাপাশি বসেছে, প্রথম শর্ত পূরণ হয়েছে। দ্বিতীয় শর্ত দেখো, এটা একটা ফুলের নাম, প্রথম দেখাতে অনেককে দিয়ে থাকে এবং একটা সুগন্ধি ফুল, তাহলে এটা অর্থ আছে এবং মাথায় একটা সেন্সও কাজ করছে। কিন্তু তাহলে দেখো এখানে দুইটা শর্ত পূরণ হয়েছে, এটা শব্দ হবে। পলাগর কাছে আমরা যাই, পলাগ বর্ণগুলো পাশাপাশি বসেছে, কিন্তু তোমার প্রিয়জনের কাছে যদি তুমি এক নাগারে বসে এক নাগারে 10 থেকে 15 বার পলাগ পলাগ বলতে থাকো, এক সময় তোমার প্রিয়জনই তোমাকে ছেড়ে পালিয়ে যাবে। তাহলে এটা কোনো অর্থ দিচ্ছে না। তাহলে যেটা অর্থ দিবে না বা দুইটা শর্ত পূরণ করবে না, তোমার সেটা শব্দ হবে না। তাহলে গোলাপ এটা শব্দ, কারণ হচ্ছে বর্ণগুলো পাশাপাশি বসেছে, শুধু বসেই ক্ষান্ত হয়নি, এটা একটা অর্থ দিচ্ছে। কিন্তু পলাগ বর্ণগুলো বসেছে কিন্তু অর্থ দিচ্ছে না, তাহলে এটা শব্দ হবে না। তাহলে শব্দ আমরা বুঝলাম। শব্দ থেকে প্রশ্ন আসবে, শব্দের ক্ষুদ্রতম অংশ কি? খুব ভালোভাবে বুঝবা, এখান থেকে কিন্তু প্রশ্ন সেট হয়ে থাকে, সেই আলোকেই বলছি। শব্দের ক্ষুদ্রতম অংশ কি? তাহলে দেখো, শব্দকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি, তাহলে আমরা দুইটি পাবো, ধ্বনিও পাবো, বর্ণও পাবো। কি কি পাবো দেখো? ধ্বনিও পাবো, বর্ণও পাবো। তাহলে উত্তর তো হবে একটা, তাহলে কোনটা আমরা বেছে নিব? তোমার মন প্রচন্ড খারাপ, তুমি একটা গান লিখবে যে তুমি কার পোষা পাখি, কাজল বরণ আঁখি, তারপরে আরো আছে। তাহলে মন খারাপ থাকলে তুমি একটা গান লিখছো, বা গান লেখার আগে তুমি কি আগেই লেখা শুরু করে দিবে নাকি মুখে একটু বলে নিবে? কোনটি বলো তো? আগে কি লেখা শুরু করে দিবে নাকি মুখে কিছু বলে নিবে, গুনগুনিয়ে বলে নিবে? কোনটা আগে সংঘটিত হয়, লেখার কাজ নাকি মুখে বলার কাজ? কোনটা? উত্তর হবে মুখে বলার কাজ। তাহলে যেটা আমরা মুখে বলি সেটা হচ্ছে মৌখিক রূপ, তাহলে এই ধ্বনিটা হচ্ছে কি বলতো? মৌখিক রূপ হবে। আর যেটা আমরা লিখে প্রকাশ করি সেটি বর্ণ, তাহলে বর্ণ হচ্ছে লৈখিক রূপ। বর্ণ কি হবে বলতো? লৈখিক রূপ। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? যেটা আমরা মুখে বলি সেটা হচ্ছে কি বলতো? ধ্বনি। আর যেটা আমরা লিখে প্রকাশ করি সেটা হবে বর্ণ, লৈখিক রূপ। তাহলে শব্দের যেটা আগে সংঘটিত হচ্ছে, মুখে বলার কাজ যেটা আগে সংঘটিত হচ্ছে সেটা হবে ধ্বনি। অর্থাৎ শব্দের ক্ষুদ্রতম অংশ কি? ধ্বনি। যদি অপশনে ধ্বনি না থাকে সেই ক্ষেত্রে উত্তর বর্ণ করবা, কিন্তু বর্ণ ধ্বনি দুইটাই থাকলে ধ্বনিকে উত্তর হিসেবে বেছে নিবা। ক্লিয়ার? এরপর দেখো বাক্য। যদি বলা হয় বাক্যের ক্ষুদ্রতম অংশ কি, আগে তোমাকে জানতে হবে বাক্য কাকে বলে। এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়, ইংরেজিতে সেন্টেন্স। আর শব্দ হচ্ছে ইংরেজিতে ওয়ার্ড। তাহলে যদি বলা হয় বাক্যের ক্ষুদ্রতম অংশ কি, তাহলে সেটা সঠিক উত্তর হবে কি? শব্দ। ভাষা থেকে তিনটা প্রশ্ন আসে যে ভাষার মানুষের মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কি, সেক্ষেত্রে কি হবে? ভাষা। আর ভাষার মূল উপাদান কি, তাহলে তোমাকে আগে জানতে হবে উপাদান বিষয়টা কি। উপাদান বিষয়টা কি সেটা একটু তোমাকে জানতে হবে। উপাদান মানে হচ্ছে, দেখো এখানে আমি লিখে দিয়েছি, এই যে উপাদান মানে হচ্ছে মূল উৎস, তারপর হচ্ছে তোমার প্রাথমিক উৎস বা হচ্ছে মেইন সোর্স, মানে যেখান থেকে সৃষ্টি হয়েছে। খেয়াল করো তো,
ভাষার সূচনা হয়েছে কোন জায়গা থেকে? এই হচ্ছে ভাষা, তার সৃষ্টি হয়েছে কোন জায়গা থেকে? সূচনা জানাও। তাহলে ভাষার এই যে ধ্বনি থেকে বর্ণ, বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, প্রক্রিয়া বা প্রসেসিং এর মাধ্যমে সর্বশেষ পর্যায় হয়েছে বাক্য। তাহলে ভাষার মূল উপাদান কি ছিল? মূল উৎস ছিল ভাষা, ধ্বনি। কি বলতো? মূল উৎস ছিল ধ্বনি। আর সর্বশেষ পর্যায় কি? বাক্য। সর্বশেষ পর্যায় কি? বাক্য হবে। তাহলে মূল উপাদান হবে ধ্বনি, মূল উপকরণ হবে বাক্য। এখানে লিখে দিয়েছি দেখো, এই যে মূল উপাদান ধ্বনি আর মূল উপকরণ হচ্ছে বাক্য। এই যে দেখো, যে ভাষার মূল উপাদান সেক্ষেত্রে হবে ধ্বনি, হবে মূল উপকরণ হবে বাক্য। আর প্রশ্নটা যদি একটু জটিল টাইপের আসে সেক্ষেত্রে থাকবে শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশ কি? রূপ হবে। এটা একটু কমেন্টে লেখো এবং খাতায় নোট করবা। এটা প্রশ্নটা কিভাবে আসবে দেখো, যদি বলা হয় শব্দের ক্ষুদ্রতম অংশ কি, সেক্ষেত্রে কি হবে? ধ্বনি হবে। কিন্তু যখনই এখানে অর্থ যুক্ত করে দেবে তখন তার অর্থ হবে রূপ। যখনই এখানে অর্থ শব্দটি যুক্ত করে দিবে তখন তার অর্থ হবে রূপ। শুধু যদি বলতো শব্দের ক্ষুদ্রতম অংশ কি, সেক্ষেত্রে ধ্বনি হতো। কিন্তু যেহেতু এখানে বলেছে শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশ কি, সেক্ষেত্রে কি হবে? তোমার রূপ হবে, রূপ। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশ কি? রূপ। এবার ধ্বনি থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এইগুলোর বাইরে থেকে আসবে না, একটু খেয়াল করো। শুরুতেই কোন শব্দের উচ্চারিত অংশকে ধ্বনি বলে এবং সেটা অর্থপূর্ণ হতে হবে। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে যাওয়ার সময় একটি শব্দের সৃষ্টি হয়, ওই শব্দটি হচ্ছে কি বলতো? ধ্বনি। এবং যদি বলা হয় ধ্বনি সৃষ্টির কারখানা, সেটি হবে ফুসফুস। ধ্বনি সৃষ্টির কারখানা, সেটি কি হবে? ফুসফুস হবে। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজকে ধ্বনি বলে। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজকে কি বলে? ধ্বনি বলে। এখন প্রশ্ন হতে পারে বাকযন্ত্র কোনগুলো? তাহলে দেখো, এই যে গলনালী থেকে নাক পর্যন্ত এই অংশটুকুর মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার বাকযন্ত্র। প্রশ্ন থাকতে পারে নিচের কোনটি বাকযন্ত্র নয়? সেটা নাক থাকতে পারে, আলজিভা থাকতে পারে, গলনালী থাকতে পারে, আবার চুলও থাকতে পারে। তাহলে কোনটি নয়? তাহলে উত্তর হবে কি বলতো? এই যে চুল, এটি সব মানে বাকযন্ত্রের অংশ না। তাহলে বাকযন্ত্রের অংশ কোনগুলো? এই যে গলনালী থেকে নাক পর্যন্ত এই অংশের মধ্যে যতগুলো অঙ্গ আছে সবগুলো কি বলতো? তোমার বাকযন্ত্র। যদি বলা হয় নিচের কোনটি বাকযন্ত্র নয়, সেটা কান থাকতে পারে, চুল থাকতে পারে, মাথা থাকতে পারে, চোখ থাকতে পারে। আশা করি বুঝতে পারছো। এরপর বাংলা স্বরধ্বনি, এটা দেখো। এর আগে তোমাকে জানতে হবে বর্ণ কয়টি। এর আগে তোমাকে জানতে হবে, তোমরা একটু বলো তো বর্ণ কয়টি আর বর্ণমালা কয়টি? বর্ণ কয়টি আর বর্ণমালা কয়টি একটু জানাও। বর্ণ কয়টি আর বর্ণমালা কয়টি একটু ঝটপট জানিয়ে দাও। লাইভ শেয়ার করতে পারছো না কেন? পারার কথা তো। লাইভ শেয়ার না করলে পিডিএফ পাবা না। তাহলে দেখো, বকুল ফুল, আমি এই বর্ণের সাথে বকুল ফুলের একটা মানে তুলনা করব। মনে করো তুমি বকুল গাছের নিচ থেকে 50টি বকুল ফুল কুড়িয়ে এনেছো, সেই 50টি বকুল ফুল দিয়ে তুমি একটা মালা গাঁথবে। তাহলে কয়টা ফুল মানে বকুল ফুল এনেছো বলো তো? 50টি। তাহলে এই বর্ণ মানে মনে রাখবা কি, যে বকুল ফুল। এই 50টি বকুল ফুল দিয়ে তুমি কয়টা মালা গাঁথবে? একটি মালা। তাহলে বর্ণমালা হবে একটি, যে বাংলা বর্ণমালা। আর বর্ণ হচ্ছে 50টি। এই 50টি বর্ণের মধ্যে তোমার স্বরবর্ণ কতটি বলো তো? স্বরবর্ণ হচ্ছে তোমার 11টি। স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বলা হয়। কি বলা হয়? কার। আর কার হচ্ছে একটার নাই, অ, এর কোনো কার নাই। তাহলে অকে কি বলা হয় বলো তো? অকে বলা হয় নীলিন বর্ণ বলা হয়। কি বলা হয়? অকে বলা হয় নীলিন বর্ণ বা লীন বর্ণ বলা হয়। এরপরে ব্যঞ্জন বর্ণ কতটি আছে? ব্যঞ্জন বর্ণ আছে তোমার 39টি। কয়টি? 39টি আছে ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ফলা কয়টি? ফলা হচ্ছে 6টি। মনে রাখার কৌশল হচ্ছে মজার লবণ। মজার লবণ, এই হচ্ছে 6টি ফলা।
এই হচ্ছে 6টি ফলা। দেখো তোমরা কতটুকু উপকৃত হচ্ছে, তোমরা অফলাইনে যেটা ক্লাস পাচ্ছ সেটা সেই দিনই একই টিচার তোমাদেরকে অনলাইনে আবার নেবে। তোমরা 2 থেকে 3টা ধাপে কিন্তু একটা লেকচার শেষ করতে পারছো, মাথায় সেট হয়ে যাবে তোমার। এই যে যারা উত্তর করছো খুবই ভালো, পজিটিভ দিক এগুলো। এরপরে আরেক ক্যাটাগরি প্রশ্ন আসে যে পূর্ণমাত্রা কতটি, পূর্ণমাত্রা একটু জানাও, পূর্ণমাত্রা কতটি। এরপর থাকতে পারে মাত্রাহীন বর্ণ কতটি। পূর্ণমাত্রার আগে তোমাকে জানতে হবে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা আর মাত্রাহীন। পূর্ণমাত্রা, এরপর মনে রাখবা অর্ধমাত্রা, আরেকটা হচ্ছে মনে রাখবা মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা আর হচ্ছে মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি। যারা এখনো শেয়ার করনি, এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব। তোমাদেরকে বলছি না, দেখো এটা মনে রাখার টেকনিক। অর্থাৎ পূর্ণমাত্রা মনে রাখবা এক চরের মামলা। পূর্ণমাত্রা মানে কি বলতো, এক চরের মামলা। আজকে অফলাইনে একজন ভয় পেয়েছে, তাহলে এই পূর্ণমাত্রা মানে তোমাদেরকে আমি বলে নিছি এক চর দিয়ে, এটা জাস্ট মনে রাখার একটা টেকনিক যে এক চরের মামলা, এক চর দিয়ে 32টা দাঁত ফেলে দিব। তাহলে পূর্ণমাত্রা মানে কি বলতো, এই যে কয়টি হবে, 32টি হবে। কয়টি হবে, 32টি হবে। ক্লিয়ার? পূর্ণমাত্রা 32টি। এবার অর্ধমাত্রা মানে কি, অর্ধেকের অর্ধেক। 32-এর অর্ধেক কত, 16, তার অর্ধেক কত বলতো, 8। তাহলে 32 আর 8 যোগ করলে কত হয়, 40 হয়। মোট বর্ণই তো 50টা, 40টা চলে গেলে থাকে কয়টা, বাকি 10টা। এই 10টা হচ্ছে তোমার মাত্রাহীন। এই 10টা কি বলতো, মাত্রাহীন। তাহলে পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা 8টি, আর মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। মাত্রাহীন বর্ণের সংখ্যা 10টি। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার হচ্ছে এই অংশটুকু হচ্ছে আমরা নেক্সট ক্লাসের সাথে আলোচনা করব। এখন যেটা আলোচনা করব সেটি হচ্ছে অক্ষর। এখন হচ্ছে অক্ষর নিয়ে আলোচনা করব, অক্ষর। আর বাকি যে অংশটুকু রয়েছে সেটা আমরা লেকচার 2 এর সাথে আলোচনা করব। শুরুতে যদি বলা হয় অক্ষর কাকে বলে, হ্যাঁ ভয় পাওয়ারই কথা। অক্ষর কাকে বলে খুবই সহজ, এটা জাস্ট 3 সেকেন্ডে তোমরা 1 সেকেন্ডও পেরে যাবা উত্তর করতে। আগে তোমাকে বেসিকটা ক্লিয়ার করি। এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু একবার উচ্চারণ করা যায়, কি বললাম, এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু একবার উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে। এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু একবার উচ্চারণ করা যায় তাকে বলা হয় অক্ষর। এর ইংরেজিতে বলে সিলেবল বলা হয়। তাহলে তোমাদেরকে আমি যদি বলি ইংরেজি বর্ণ কয়টি, ইংরেজি বর্ণ হচ্ছে তোমার 26টি। এই যে বর্ণমালার মধ্যে ইংরেজি বর্ণ হচ্ছে 26টি। এই 26টি বর্ণের মধ্যে ভয়েল আছে কতটি বলো তো, 5টি আছে। কয়টি ভয়েল, 5টি। কি কি, এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। আমরা চ্যাট করি, প্রত্যেকে তো চ্যাট করে থাকি। এর মধ্যে আমরা প্রপারলি ইংরেজিতেও করি না, বাংলায়ও করি না। আমরা কিসে করি বলো তো, আমরা চ্যাটগুলো কিসে করি, বাংলায় করি, ইংরেজিতে করি নাকি বাংলিশে করি? উত্তর কি হবে তোমাদের, উত্তর হবে বাংলিশে। যেমন আমি যদি তোমাদেরকে বলি এ এম আই, আমি, তারপর হচ্ছে দেখো তো মাকে, আমি তো মাকে মাইর দিব ক্লাস শেয়ার না করলে। তাহলে এই যে এটা কিসে লিখছি, দেখো বাংলিশে লিখছি। তাহলে অক্ষর থেকে যদি কোনো প্রশ্ন আসে আমরা কি করব, এই বাংলিশে লেখার মাধ্যমে এটা নির্ণয় করব। যেমন বিগত বছরে এসেছে মধু শব্দটিতে, মধু শব্দটিতে কয়টি অক্ষর আছে। তাহলে এখানে তুমি হানে লিখবা না, হানি মানে তো মধু, সেটা লিখবা না, এটা বাংলিশে লিখবা। কি লিখবা, দেখো এই যে MODHU। বাংলিশে লেখার পর, বাংলিশে লেখার পর এখানে যে কয়টা ভয়েল থাকবে সেই কয়টা অক্ষর। কয়টা ভয়েল আছে দেখো তো, 2টা। তাহলে অক্ষর কয়টা হবে এখানে, 2টা। ব্যতিক্রম আছে, একটু পরে শেখাচ্ছি। ঠিক তেমনি ভাবে দেখো প্রেম, প্রেম শব্দটি এখানে লাভ লিখবা না, PREM, প্রেম। তাহলে দেখো এই যে বাংলিশে লেখার পর এখানে কয়টা ভয়েল আছে, 1টি। তাহলে অক্ষর কয়টি হবে, 1টি। ঠিক তেমনি ভাবে বিশ্ববিদ্যালয়, এটি খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসে, বিশ্ববিদ্যালয়
কয়টি ভয়েল আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে অক্ষর কয়টা হবে বলো তো? পাঁচটা হবে। মধু, এটা তো বললামই। জল শব্দটিতে কয়টি অক্ষর আছে? জল, তাহলে ওয়াটার লিখবা না, কি লিখবা? জে ও এল, জল। তাহলে দেখো ভয়েল আছে কয়টি? একটি। অক্ষর কয়টি হবে? একটি হবে। আরো কিছু প্রশ্ন তোমাদেরকে আমি দিব। যদি বলা হয় বন্ধন, বন্ধন এই শব্দটিতে কয়টি অক্ষর আছে? এরপর লিখবা চিতল, চিতল এই শব্দটিতে কয়টি অক্ষর আছে? উত্তর করতে থাকো, আমি লিখে দিব যদিও। এরপর বিগত বছরে এসেছে, গতবারই এসেছে যে সন্ন্যাসী, সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে? তারপর দেখো সমাবর্তন, সমাবর্তন এখানে কয়টি অক্ষর আছে? প্রত্যেকে জানাও। বন্ধন দুইটা, ইবা আহমেদ জানিয়েছো, ধন্যবাদ। আজকে অফলাইনে তোমরা এটা খুবই সহজ এই টপিকটা। তাহলে বন্ধন কি হবে বলতো? এখানে BONDHON দুইটা আছে, বন্ধন। এখানে হচ্ছে দুইটা ভয়েল আছে, দুইটা অক্ষর। চিতল, তাহলে চিতল এইভাবে কিভাবে লিখবা? CHITOL। দেখো ভয়েল আছে কয়টা? দুইটা। তাহলে অক্ষর কয়টা হবে বলতো? দুইটা। ঠিক তেমনই ভাবে সন্ন্যাসী, এটা বানান, বানানটা গুরুত্বপূর্ণ। বানানটিতে অক্ষর কয়টা আছে? শন, তারপর হচ্ছে দেখো না শি। এইভাবে যদি তুমি লেখো একটা, দুইটা, তিনটা, তাহলে ভয়েল আছে কয়টি? তিনটি। অক্ষর হবে কয়টি? তিনটি। এরপরে দেখো সমাবর্তন, যেটাকে কনভোকেশন ইংরেজিতে বলে, কিন্তু ইংরেজিতে আমরা লিখবো না, আমরা লিখবো বাংলিশে। সমাবর্তন, SOMABORTON। দেখো তো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে অক্ষর কয়টা হবে এখানে? চারটি হবে। সমাবর্তন কয়টি অক্ষর আছে? চারটি অক্ষর আছে। সমাবর্তনে কয়টি অক্ষর আছে? চারটি অক্ষর। অক্ষর থেকে প্রশ্ন আসলে তোমরা পারবা তো? এরপরে দেখো ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো পরীক্ষায় বেশি এসে থাকে, সেই দুইটা ব্যতিক্রম আলোচনা করব। যদি বলা হয় যে বই শব্দটিতে কয়টি অক্ষর আছে? বই। আরেকটা যদি আমি বলি ভাই, ভাই শব্দটিতে কয়টি অক্ষর আছে? বই, আর একটা হচ্ছে ভাই। বলো, এই দুইটা ব্যতিক্রম। একটা হচ্ছে বই, একটা হচ্ছে ভাই, এই দুইটাতে কয়টি করে অক্ষর আছে? একটা হচ্ছে বই, একটা হচ্ছে ভাই, এই দুইটিতে কয়টি করে অক্ষর আছে? তাহলে তুমি বাংলিশে লেখো। অনেকে জানিয়েছো একটি, কেন একটি হলো একটু দেখি আমরা। দেখো বই, এখানে আমরা বুক লিখবো না, BOI, বই লিখবো। তাহলে বাংলিশে লিখেছি, দেখো মনে রাখবা পাশাপাশি যদি দুইটা ভয়েল থাকে, পাশাপাশি, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে পাশাপাশি ছিল না, দেখো এই যে বিশ্ববিদ্যালয়, এখানে পাশাপাশি ছিল না, কিন্তু এখানে দেখো পাশাপাশি দুইটা ভয়েল আছে। পাশাপাশি দুইটা ভয়েল থাকলে একটা বাদ যাবে, কারণ একটা শব্দের উচ্চারণের জন্য একটা ভয়েলই বরাদ্দ। তাহলে বইয়ে এখানে দুইটা ভয়েল থাকার পরেও একটা হয়েছে, কারণ পাশাপাশি দুইটা আছে, একটা বাদ যাবে। ঠিক তেমনি ভাবে ভাই, অনেকে ভাই বানান লেখে VAI, ভাই এটা লেখে, আবার অনেকে লেখে BHAI, ভাই এটা লেখে। তাহলে দেখো পাশাপাশি যদি দুইটা থাকে, পাশাপাশি যদি দুইটা থাকে, একটাকে বাদ দিবে, কারণ একটা শব্দের উচ্চারণের জন্য একটা ভয়েলই বরাদ্দ। ক্লিয়ার কিনা? তাহলে আজকে যতটুকু আলোচনা করা হয়েছে ক্লিয়ার কিনা এটা একটু জানাও। এবং যারা এখনো সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হওনি, অতি দ্রুত আমাদের যেই পেজ থেকে ক্লাস হচ্ছে পেজে ইনবক্স করে রাখো। অফলাইনে তো 3000 ছাড় পাচ্ছ, এবং আরও 1000 পাবে আর কি। আর অনলাইনে তোমরা হচ্ছে 3500 টাকা ছাড় পাচ্ছ, এবং আকর্ষণীয় তোমরা গিফট যেগুলো থাকছে সেটা পাবে, এবং বই অতি দ্রুত তোমরা পেয়ে যাবে। জানাও যতটুকু আলোচনা করা হয়েছে, অর্থাৎ বাংলা ভাষার ইতিহাস, ধ্বনি ও বর্ণ প্রকরণ, অক্ষর নির্ণয়, এই যে 4 থেকে 5টা টপিক কিন্তু আজকে আলোচনা হয়েছে, ক্লিয়ার কিনা এবং কেমন লেগেছিল জানাও সব মিলিয়ে।
আমাদের প্রতিটা ক্লাসই এমনই হবে, অর্থাৎ ক্লাসের পড়া তোমাদেরকে ক্লাসে শেষ করে দেওয়া হবে। যেটা তুমি অফলাইনে শিখবে সেটা প্রতি দিনই, মানে ওই দিনই হয় 5টা বা 7টার সময় তোমার একই টিচার অনলাইনে একই টপিক পড়াবে। অর্থাৎ তাহলে একটা ক্লাস তুমি দেখো, একটা লেকচার 2 থেকে 3টা ধাপে তোমার মাথায় সেট করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। এর পরবর্তীতে যে লেকচারগুলো নিয়ে হবে সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের সাথে একটা বিরোচন অংশ রাখা হবে এবং বাংলা প্রথম পত্র থেকেও যে কোনো একটা গদ্য পদ্য নাটক রাখা হবে। কারণ গত বছরে প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে বাংলা প্রথম পত্র থেকেও কিন্তু প্রশ্ন এসেছে। তাহলে ওইভাবে কিন্তু আমাদের লেকচারগুলো সাজানো হবে। আজকে ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক লেকচারে, অর্থাৎ 2 নং লেকচারে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, পড়ার সাথেই থাকো, নিউরনের ছায়াতলে থাকো।